এই জিয়াউর রহমানের যে নীতি ছিল রাষ্ট্র, আমি পূর্ণাঙ্গ তার নীতি ছিল আমি একমত না, তার জাতীয়বাদ গণতন্ত্রের চেতনার সাথে আমি একমত না। কিন্তু এই সেকুলার কাঠামোতে থেকে তিনি বাংলাদেশকে ইসলামের যে স্পেস দিয়েছেন, এটা বাংলাদেশের ইতিহাস যেটা এই প্রজন্ম জানে না। যেটা আমেরিকা যখন বলবে এই সমস্ত মুসলমান উদারবাদী মুসলমান এরা মনের মুসলমান, তখন আপনাকে মনে করতে হবে সে আপনার শত্রু, আপনার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য সে আপনাকে বলে দিয়েছে। ভারত শত্রুতে আমাদের এক নম্বর হলো আমেরিকা, কিন্তু পরপর আছে। তবে আমাদের বিচার বুদ্ধি আছে আমাদের, আমরা একেবারে আমাদের যে আচরণ যেতে হবে কূটনৈতিক আচরণ এইরকম। আমরাও আমাদের রাসূলুল্লাহ 23 বছর জীবনে শুধু যুদ্ধ করেছেন তা না, শুধু বদর করেছেন তা না, বিরাট কূটনৈতিক সংগ্রাম তিনি করেছেন। কার সাথে কিভাবে আচরণ করতে হবে, মুশরিকদের সাথে একরকম আচরণ। তিনি দেখেন সেই ফ্যাসিজম বিধি লড়াইয়ের মতাদর্শিক লড়াইয়ে আমি যে সারপ্রাইজ আপনাদের দিতে চাই সেটা ছিল আমাদের ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের কন্ট্রিবিউশন ছিল এখানে। এবং যারা আমরা কারাগারে গিয়েছি, আমাদের অনেক বোনেরাও কিন্তু কারাগারে গিয়েছে। তারা শুধু রাজনৈতিক সংগ্রাম করে নাই, তারা ফ্যাসিজমের বিরুদ্ধে তারা আদর্শিক লড়াই তারা কিন্তু করেছিল। এই মেয়েটাকে 15 বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছে। কত বছর বয়সে? 15 বছর বয়সে। এবং তার মাইল করতে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে 15 বছর বয়সে, রাত 1টা বাজে। এখন চিন্তা করেন, আপনাদের সকলে কিন্তু ছোট বোন আছে আপনাদের অনেকের, বা আপনাদের মেয়ে আছে। এখন কোনো বাবার কোল থেকে যদি কোনো মেয়েকে 15 বছর কোনো মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়, অথবা কোনো মায়ের কোল থেকে যদি কোনো 15 বছর 14 বছর একটা মেয়েকে যদি ছিনিয়ে নেওয়া হয়, রবীন্দ্রনাথের বাংলাদেশ হবে না। হ্যাঁ, রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা হবে আরো 10টা সাহিত্যের মতো। আমরা কি আইয়ামে জাহিলিদের সাহিত্য আমরা চর্চা করি না? আমরা আমাদের তাফসীরে কাশফে আইয়ামে জাহিলিদের সাহিত্য কবিতাগুলো নাই, আমাদের আরবি সাহিত্যের কিতাবে আইয়ামে জাহিলিদের শেয়ারগুলো নাই। বরং কোরআন বোঝার জন্য আইয়ামে জাহিলিদের সাহিত্যগুলো বুঝতে হয়। বাংলা ভাষা বোঝার জন্য আমরা শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র তো একবার কটকটে একেবারে হিন্দুত্ববাদ। এজন্য ওরা বঙ্কিমচন্দ্রকে আনতে চায় না, ওরা বলে যে আমরা রবীন্দ্রনাথকে আনতে চাই। রবীন্দ্রনাথ ছিল মুনাফিক, আর বঙ্কিমচন্দ্র ছিল একেবারে আগা ঘোরা একটা মুশরিক আপাদমস্তক। রবীন্দ্রনাথ মুশরিক, কিন্তু সে মুনাফিকই আবরণ ধারণ করতো। সে তার মধ্যে বঙ্কিমচন্দ্রের মতো সে এরকম হতো উৎকট গন্ধটার মধ্যে সে একটু চালাকি সে পরিহার করতো। তার নেফাক এবং তার দুর্বৃত্ত ছিল তার অন্তরের ভিতরে, এবং বাংলাদেশকে ঢুকে দেওয়ার জন্য রবীন্দ্রনাথকে এখানে আসা হয়েছেন। আপনি অবাক হবেন ভারতে যে পরিমাণ রবীন্দ্রনাথের চর্চা নাই, তার চেয়ে বেশি চর্চা হয়েছে গোটা বাংলাদেশে। وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى وقل رب زدني علما. وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই। সেটা হলো, আমরা যে আজকে এখানে আয়োজন করেছি এটা শুধু সাহিত্য, সংস্কৃতি এবং মননশীলতার তাড়না থেকে না, এটা তো আছে মননশীলতা, সাহিত্য প্রেম, সংস্কৃতি এবং ইসলামের যে সাংস্কৃতিক জাগরণ সেটা তো আছেই। পাশাপাশি আমাদের আদর্শিক একটা কঠিন একটা জায়গা আছে। এই মেসেজটা আপনাদেরকে দেওয়াটা খুব জরুরি। বিগত ফ্যাসিজমের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, এই লড়াইগুলোর বিভিন্ন রূপ ছিল। একটা রূপ ছিল তার রাজনৈতিক রূপ, যেটা বিএনপি এবং অন্যান্য দলগুলো করেছে, এবং বামপন্থী একটা অংশ তারাও লড়াই করেছে তাদের নিজস্ব কিছু বাম ঘরানার চিন্তাকে প্রতিষ্ঠা করার নিয়ে তারা হয়তো সম্পৃক্ত ছিল, এবং সেখানে বিদেশি কিছু মদত তাদের সাথে যুক্ত ছিল। বিগত ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি কমপ্লিট আমাদের আদর্শের জায়গা থেকে, চেতনার জায়গা থেকে। আমরা যেটা মনে করি সেটা ছিল, সে ফ্যাসিজম শুধু বাংলাদেশে ক্ষমতার দাপটেই ক্ষমতার অবহেলা করে তারা শুধু টিকে থাকেনি, বরং তারা একটা ন্যারেটিভ এবং একটা বয়ান এই জাতিকে তারা চাপিয়ে দিতে চেয়েছে। এই ফ্যাসিজম শুধু তার যে বিষাক্ত যে ছোঁয়াল আমাদেরকে মেরেছে,
এটা শুধু তার ক্ষমতার লোভে সে মারে নাই, কিন্তু এই জায়গায় আমরা একটু ভুল করতেছি। আমরা মনে করতেছি যে গদি টিকিয়ে রাখার জন্য একান্ত রাজনৈতিক স্বার্থে ফ্যাসিজম আমাদের উপর জগদ্দল পাথরের মধ্যে চাপিয়ে বসেছিল। আসলে এই ফ্যাসিজমের পিছনে একটা আদর্শিক মতাদর্শিক জায়গা ছিল, যেটা ছিল উগ্র সেকুলারিজমের। তো আমাদের লড়াইটা যুগপৎ ফ্যাসিজমের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই ছিল, এবং ফ্যাসিজমের বুনিয়াদ যেটা ছিল, নেগেটিভের যে বুনিয়াদ ছিল, তাদের একটা নেগেটিভ বয়ান ছিল সেকুলারিজমের, তার বিরুদ্ধে একটা মতাদর্শিক লড়াই ছিল। আমরা বিগত 16 বছর রাজপথে এই উগ্র ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি, রাজপথে কারাগারে গিয়েছি। আমার ভাই আবু হাদনান গুম হয়েছেন এবং ব্যাপক জনপ্রতিরোধের মুখে বা জনপ্রতিবাদের মুখে তিনি মুক্তি পেয়েছেন। যদি তার পক্ষে এইভাবে জনমত গড়ে না উঠত, অবশ্যই হয়তো তিনি গুম থেকে আল্লাহ না করে খুনের পথে শহীদ হয়ে যেতেন, অথবা তাকে লম্বা সময়ের জন্য তাকে কারাগারে চলে যেতে হতে পারত। এখন আবু হাদনানদের লড়াই, আমাদের যে লড়াইটা ছিল, সেই লড়াইটা নিছক রাজনৈতিক সংগ্রাম ছিল না আমাদের। এই জায়গায় আমাদের সাথে সম্ভবত সাধারণ ছাত্র সমাজের বা অন্যান্য যারা রাজনৈতিক কনসেপশন যারা রাখেন তাদের সাথে একটু পার্থক্য এখানে হতে পারে। আমরা মনে করি আমাদের লড়াই শেষ হয় নাই। ফ্যাসিজম যেই সেকুলার চেতনাকে লালন করে সে জগদ্দল পাথরের মধ্যে বসেছিল, ফ্যাসিজম চলে গেল, সেই সেকুলার চেতনা বাংলাদেশ থেকে কিন্তু এখনো বিলুপ্ত হয় নাই। ওই সেকুলার চেতনা যেটা শেখ হাসিনার শাড়ির পেছনে, তার শাড়ির পেছে যেটা আবদ্ধ ছিল, এটা কিন্তু এখন নতুন ভাবে, নতুন রূপে, বিভিন্ন ভাবে সে কিন্তু এটা তার বহিঃপ্রকাশ করার চেষ্টা করতেছে। সেই ফ্যাসিজম বিধি লড়াইয়ের মতাদর্শিক লড়াইয়ে আমি যে সারপ্রাইজ আপনাদের দিতে চাই, সেটা ছিল আমাদের ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের কন্ট্রিবিউশন ছিল এখানে। এবং যারা আমরা কারাগারে গিয়েছি, আমাদের অনেক বোনেরাও কিন্তু কারাগারে গিয়েছে। তারা শুধু রাজনৈতিক সংগ্রাম করে নাই, তারা ফ্যাসিজমের বিরুদ্ধে তারা আদর্শিক লড়াই তারা কিন্তু করেছিল। এই সমস্ত বোনদের মধ্যে একজন বোন হচ্ছেন আমাদের এই নেত্রকোনার শারমিন। উনি এখানে এসেছেন বইমেলায়, পর্দা আড়ালে আমাদের পাশে আছেন, তার বাবা এখানে আছেন। আমি যারা বইমেলার দায়িত্বশীল তাদেরকে বলবো, আমি 1 মিনিটের জন্য একটু সরে যাচ্ছি। তোমরা আমাদের কারা বিজয়ী, আমাদের বোন, সকলের বোন, আপনার বোন, আমাদের বোন। এবং যেহেতু আমি মামলার ব্যাপারে কাজ করে থাকি মুসলিমদের বিষয়ে, এখানে বিভিন্ন ধারার মতের এবং বিশেষ করে গোয়েন্দা সংস্থার ভাইরা থাকবেন। রাষ্ট্রের উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই, এই মেয়েটাকে 15 বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছে। কত বছর বয়সে? 15 বছর বয়সে। এবং তার মাইল কোর্ট থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে 15 বছর বয়সে, রাত 1টা বাজে। এখন চিন্তা করেন, আপনাদের সকলে কিন্তু ছোট বোন আছে আপনাদের অনেকের, বা আপনাদের মেয়ে আছে। এখন কোনো বাবার কোল থেকে যদি কোনো মেয়েকে, 15 বছর কোনো মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়, অথবা কোনো মায়ের কোল থেকে যদি কোনো 15 বছর 14 বছর একটা মেয়েকে যদি ছিনিয়ে নেওয়া হয়, কোনো জালেম তাগুত বাহিনী, ফেরাউনের দাজ্জাল বাহিনী, এই বিষয়টা কি এমন নিতে পারে মানুষ? আমাদেরকে রাত 2টা বাজে 1টা বাজে বারবার গ্রেপ্তার করা হয়েছে রাতের অন্ধকারে। হাসিনা সরকার কখনো সাহস ছিল না রাতে দিনের বেলা গ্রেপ্তার করার। এই কাপুরুষ হাসিনা বারবার আমাকে রাত্রে অন্ধকারে গ্রেপ্তার করেছে, দিনের বেলা কখনো গ্রেপ্তার করতে পারে নাই। এখন এই মেয়েটাকে তারা গ্রেপ্তার করছে রাতের অন্ধকারে 1টা বাজে। তো মেয়ে তো নার্ভাস হয়ে গেছে, মা নার্ভাস হয়ে গেছে। পরে তারা একটা রিকোয়েস্ট রেখেছিল ওর মা, যে ঠিক আছে কমপক্ষে বাবাকে সাথে নিয়ে যাও, যাতে মেয়ে যাতে হার্ট অ্যাটাক না করে। এবং আমার দুঃখ লাগে, আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কি বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অনেকে ভালো লোক আছেন, এটা আমরা মানি, বিশ্বাস করি। পুলিশের মধ্যে অনেক ভাইয়েরা আছেন, আমরা চাই এরা সপদে বহাল থাকুক এবং এদের প্রমোশন হোক, এবং এরকম সচ্চরিত্র এবং পুলিশরা নতুন একটা আইন শৃঙ্খলার একটা নতুন একটা ধারা তাদের মাধ্যমে সূচনা হোক, এটা আমরা জানি। আমার একটা পরিচয় ভালো করে জেনে নেবেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আছেন এখানে এবং যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন। আমার বয়স 50 বছর। আজ থেকে প্রায় 40 বছর আগে বা 45 বছর আগে 81 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু হয়। আমরা সেই সময়ে এরশাদের আমলকে আমরা বলে থাকি একটা স্বৈরতন্ত্রের আমল, কিন্তু সেই সময় আমরা আমাদের ইনোসেন্ট এবং দুর্নীতিমুক্ত নীতিবান আমাদের বিশাল বহল আমরা পেয়েছি। যেমন আব্দুল মুহিত চৌধুরী সাহেব, দাউদ চৌধুরী সাহেব, অরুণ কমান্ডার দাওয়ার সাহেব এবং আরো অনেক মন্ত্রী, মিনিস্টার এবং আমাদেরকে আমরা দেখেছিলাম যারা শুধু বেতন টাকা দিয়ে চলতেন, এবং তারা মাসে 30 দিনের মধ্যে 15 দিন তারা বেতন টাকা দিয়ে চলতেন, বাকি 15 দিন তারা কিন্তু বাস্তব কর্তব্য তারা চলতেন। সেই রকম একটি আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে আমরা কিভাবে জল্লাদের বাহিনীতে পরিণত হলো, জল্লাদের বাহিনীতে পরিণত হলো। আমি আজকে এডিএস থেকে সাবধান করে দিতে চাই, আগামী দিনে বাংলাদেশে কোনো কারণে কোন জল্লাদতন্ত্র কায়েম করতে আমরা দিব না।
কেউ গুম করতে আসলে হাত ভেঙে ফেলবো আমরা। গুম করতে আসলে হাত ভেঙে ফেলবো, গুম করতে আসলে হাত ভেঙে দেবো আমরা। সপ্তাহগুলো দিচ্ছি আমরা। আপনার মনে দেখবেন তো সবাই, আপনারা এক শারমিন গুম হয়েছে আজ থেকে 3 বছর আগে, তার বাবা এখানে উপস্থিত হয়েছে। আগামী দিনে আমাদের কোন শারমিন গুম হতে পারবে? কোন মন্ডল পরের হাত দিতে পারবে? যদি হাত দেয় কি হবে? হাত ধরে দেওয়া হবে, হাত ধরে দেওয়া হবে স্যার। আমি চাঁদাবাজ না, যা বলি তা বাস্তবায়ন করবো इंशाल्लाह। सतम गुरु के सामने कभी सर झुका है ना कभी सर झुकेगा। शिआर सादिक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। এখানে যারা আমরা এসেছি আদর্শ সৈনিক, কালেমার সৈনিক, লাইলাইয়ের সৈনিক, আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিন বাংলাদেশ গুম মুক্ত বাংলাদেশ হবে। নতুন ডিজিএফবি তৈরি করেন, নতুন এনএসআই তৈরি করেন, নতুন এসপি তৈরি করেন, নতুন মিলিটারি বাহিনী তৈরি করেন, নতুন পুলিশ বাহিনী হবে। আগের দাজ্জালের কোনো এরকম বেশিরভাগ থাকতে পারবে না আগে। সুতরাং বইমেলার লড়াই শুধু মননশীলতার লড়াই নয়, বইমেলার সংগ্রাম শুধু সাংস্কৃতিক সংগ্রাম নয়, এর পিছনে আদর্শিকতার জায়গা আছে, এর পিছনে সংগ্রাম আছে, লড়াই আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে শিক্ষার প্রশ্নে এই জাতিকে বিভক্ত করা হচ্ছে, কথা ঠিক কিনা? এবং আমাদের প্রতিটা চর্চা দায়ীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আস্ফালন ছোড়া হচ্ছে। সুতরাং তরুণ প্রজন্মের দায়িত্ব অনেক বড়। ভারত আমাদের উপরে নতুন রূপে নতুন আকারে সেকুলারিজম চাবি দিতে চায়। এই আজকের বইমেলা এটা মেসেজ জাতির প্রতি। আগামী দিনে বাংলাদেশ ইসলামী চেতনার বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ ইসলামী সংস্কৃতির বাংলাদেশ। সুতরাং তোমরা আমাদেরকে খুন করেছো, আমাদের খুন করেছো, গ্রেপ্তার করেছো, মামলা দিয়েছো, আর আমাদের উপরে 21শে বইমেলা তোমরা চাপিয়ে দিয়েছো। রবীন্দ্রবাদ 21শে বইমেলা। একজন বলেছিলেন, সাবেক একজন বিচারক, সাবেক, তাকেও জেলে যেতে হয়েছে যেহেতু তিনি ইসলামকে ভালোবাসেন। একজন সাবেক বিচারক, আমার বন্ধু, এবং তিনি সচ্চাই বিচারপতি থেকে নির্বাচন করেছেন। তিনি বলতেছেন যে ঢাকা 21শে বইমেলায় গেলে মনে হয় রবীন্দ্রনাথ কয়েক মাস আগে মারা গেছেন। হ্যাঁ, আর শেখ মুজিব মারা গেছে 2 সপ্তাহ আগে। মুজিববাদের বাংলাদেশ, রবীন্দ্রনাথের বাংলাদেশ। হ্যাঁ, এই মুজিববাদের শিরিক পায়ের তলে দিয়েছি, এই শিরিক আর মাথা তুলতে পারবে না। রবীন্দ্রনাথের বাংলাদেশ হবে না। হ্যাঁ, রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা হবে, আরো 10টা সাহিত্যের মতো। আমরা কি আইয়ামে জাহিলিদের সাহিত্য আমরা চর্চা করি না? আমরা আমাদের তাফসীরে কাশফে আইয়ামে জাহিলিদের সাহিত্য কবিতাগুলো নাই, আমাদের আরবি সাহিত্যের কিতাবে আইয়ামে জাহিলিদের শেয়ারগুলো নাই। বরং কোরআন বুঝার জন্য আইয়ামে জাহিলিদের সাহিত্যগুলো বুঝতে হয়। বাংলা ভাষা বুঝার জন্য আমরা শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র তো একবার কটকটে একেবারে হিন্দুত্ববাদ। এজন্য ওরা বঙ্কিমচন্দ্রকে আনতে চায় না, ওরা বলে যে আমরা রবীন্দ্রনাথকে আনতে চাই। রবীন্দ্রনাথ ছিল মোনাফেক, আর বঙ্কিমচন্দ্র ছিল একেবারে আগা ঘোরা একটা মুশরিক, আপাদমস্তক। রবীন্দ্রনাথ মুশরিক, কিন্তু সে মোনাফেকই আবরণ ধারণ করতো। সে তার মধ্যে বঙ্কিমচন্দ্র মতো সে এরকম হতো, উৎকট গন্ধতার মধ্যে সে একটু চালাকি গোছের পরিহার করতো। তার নেফাক এবং তার ধুবিন্দু ছিল তার অন্তরের ভিতরে, এবং বাংলাদেশকে ঢুকে দেওয়ার জন্য রবীন্দ্রনাথকে এখানে আসা হয়েছে। আপনি অবাক হবেন ভারতে যে পরিমাণ রবীন্দ্রনাথের চর্চা নাই, তার চেয়ে বেশি চর্চা হয়েছে গোটা বাংলাদেশে। এটা ভারতীয়দের বক্তব্য, যে পরিমাণ চর্চা সেখানে হয়নি, তার চেয়ে বেশি চর্চা এখানে হয়েছে। আমার ভাইরা, একবারে বিগত 48 ঘন্টার আপডেট, বাংলাদেশের বিগত 48 ঘন্টার আপডেট। তারা কি চাচ্ছে? তারা আবার সেকুলার শিক্ষা প্রভাব চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে। কথা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি তো চাচ্ছিলাম আমার এই শারমিনের বাবাকে বই দিয়ে আমরা বরণ করবো, ইনশাআল্লাহ এখন বরণ করতেছি। এর মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো, এবং আমাদের এই সময় ইসলামী তন্ত্র প্রহরী আবুদ আপনার ইসলামী দাওয়াতের বিশেষ মুখপাত্র আবুদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিগত 48 ঘন্টা এবং কয়েকদিনে যেটা আপডেট আপনাদের সামনে, সেটা হলো শিক্ষার বিষয়ে ধূমজাল তৈরি করা হয়েছে। যে সমস্ত উপদেষ্টারা রক্তের হাতারিয়ে তারা প্রতিষ্ঠা হয়েছেন, তারা শাহবাগ হিজরত চেতনা তারা লালন করতেছে। আমরা সাবধান করে দিচ্ছি, এই রক্ত আবু সাঈদের রক্ত, আবু সাঈদের রক্তের সাথে মানে বাংলাদেশ মেনে নেবে না। আবু সাঈদকে তার টাইমলাইনে যান, ফেসবুকে যান, তার ফেসবুকে গেলে আবু সাঈদকে পাবেন, খুঁজে পাবেন। আবু সাঈদকে
আবু সাইদ আমি, আবু সাইদ আপনি, আবু সাইদ বাংলাদেশ, আবু সাইদ আব্দুল্লাহ, আবু সাইদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধারক বাহক। তার পারিবারিক পরিচয় দেখেন, তার ফেসবুকে গিয়ে দেখেন, তার লাইফস্টাইল দেখেন। এইভাবে পানি লাগবে, পানি লাগবে, এটা বাংলাদেশ ইতিহাস। পানি লাগবে বাংলাদেশ ইতিহাস। পানি লাগবে কে বাদ দিয়ে আগামী দিনে কোনো সেকুলার সংবিধান, কোন সেকুলার শিক্ষা প্রয়োগ করতে দেবে না আমরা কোনোদিনও। রক্ত দিয়েছে মুসলমান, সংবিধান হবে সেকুলারিজম হতে পারে? রক্ত দিয়েছে মুসলমান, শিক্ষা ব্যবস্থা হবে সেকুলারিজমের বলে দিবেন? বাংলা দিবেন তো? সংগ্রাম শিশু হিসেবে আমাদের আমরা জীবন্ত, আমরা শুধু কথা বলি না, কাজ করি। আসেন, এই যে উনি একজন কৃষক, শারমিনের বাবা, সাধারণ মানুষ। 2000 কয় সালে নিয়ে গেছে ওনার মেয়েকে? 2022 সালে ওনার মেয়েকে নিয়ে গেছে। দুষ্কি এখানে প্রকাশনী আছেন। এখানে আপনাদের উচিত ছিল প্রত্যেক প্রকাশনী আমাদের শারমিনকে বরণ করা, বই পুস্তক হাত দিয়ে। যাই হোক, আসুনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অবশ্য বিলটা আমার থেকে নিয়ে নেবে হয়তো। আচ্ছা, আপনারা মজুমদের পক্ষে থাকতে পারবেন ইনশাআল্লাহ। অনেকে ভয় পায় মজুমদের থাকলে, হারুন সাহেবের সাথে থাকলে একটু জঙ্গিবাদের ট্যাগ লেগে যাবে। হ্যাঁ, আর জঙ্গিবাদের ট্যাগ লাগবে আগামী দিনে বিজয়ের ট্যাগ লাগবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর উপর ট্যাগ লেগেছিল। যাদের ট্যাগ লাগে নাই তাদের কোনো ইতিহাস রচনা হবে না, যাদের গায়ে ট্যাগ লাগে তার ইতিহাস রচনা করবে। আর আমরা বড় বড় অঙ্গকে ডাক দিয়ে দিচ্ছি, আমরা সবার সাথে সমন্বয় করে আমরা কাজ করে যাবো। এবং যারা ইসলামপন্থী আছেন এখানে সবাই আসছেন, এখানে বিশুদ্ধ তৌহিদবাদী ভাইরা আসছেন, জামাত শিবির ভাইরা আসছেন, এখানে তবলিগ জামাতের ভাইরা আসছেন, চৌমনের ভাইরা আসছেন, কমির প্রজন্মের ছেলেরা এখানে আছেন, যারা শিক্ষিত প্রজন্ম আছেন। সবাইকে মিলে আমরা একসাথে বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা ইনশাআল্লাহ। আমরা যখন কোনো বিষয় সমালোচনা করি, ধরেন গণতন্ত্রের বিষয়, এটা আমাদের জাস্ট একটা আমাদের একাডেমিক আলাপ, এটা হিংসা বিদ্বেষ আলাপ না। আমি আপনার কোনো বিষয় একমত নাও হতে পারি, কিন্তু আপনি সাথে বিদ্বেষ জানান কি জন্য? বা কিংবা আপনি আমার কোনো বিষয় একমত না হতে পারেন, এটা একাডেমিক আলাপ। আমরা পরস্পরের সমালোচনা করবো, পর্যালোচনা করবো একাডেমিক জায়গা থেকে, কিন্তু পরস্পরকে আমরা বিদ্বেষ পোষণ করবো পরস্পরকে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা সবাই ঐক্যবদ্ধ। এখানে যে প্রকাশনগুলো এসেছে, এক এক প্রকাশনের এক একটা চিন্তাধারা আছে, কিন্তু সবাইকে আমরা ওয়েলকাম করেছি। যে জায়গায় আমার সাথে আপনার মিল নেই সেই জায়গায় আমি আপনার সাথে একাডেমিক ডিবেট করবো, আপনার সাথে কথা বলবো আপনার সাথে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা মিল আছি। বাংলাদেশের লড়াইকে আগামী দিনে দুটো জায়গায় সীমাবদ্ধ রাখবেন আপনারা। প্রথম জায়গাটা হলো ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করা, কথা ঠিক কিনা? কোনো দলে আমরা যে দল করি না কেন, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমোনাই, তবলিগ, জেনারেল শিক্ষিত কর্মী প্রজন্ম, সবার দায়িত্ব হলো ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক চারটা কথা বলেছি। কয়টা? ভারতের রাজনৈতিক আগ্রাসন মানে, ভারতের সাংস্কৃতিক আগ্রাসন মানে, ভারতের অর্থনৈতিক আগ্রাসন মানে, এরপরটা কি ভারতের সামরিক আগ্রাসন মানে। ভারত কোনোভাবে বাংলাদেশে সামরিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক আগ্রাসন চালাতে পারবে না। ভারত এই জায়গায় পুরো জাতি আমরা ঐক্যবদ্ধ। এরপরে আমেরিকা হলো একটু চালাক টাইপের। ও কি বলে? ও বলে যে না সব মুসলমান তো খারাপ না, কিছু মুসলমান একটু মনের টাইপের আছে, ওদেরকে আগ্রহ সাথে এরকম বলতে চাই, কথা ঠিক কিনা? আমেরিকা বিভক্ত করতে চায় আমাদেরকে। আমার ভাই, যখন আমেরিকা কোন মুসলমানের প্রশংসা করবে, আপনার প্রশংসা করবে যে ওরা ভালো, মাঝখানে আমাদের কবিরা খুব খুশি হয়ে গেছিল। সাবেক কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, গুলখুনের নায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ, সে এরকম কর্মদেশে অঙ্গন আসলে কি বলতো, কৌমি মাদ্রাসায় কোনো জঙ্গি না, সব জঙ্গি কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে। এটা বলে সব কৌমিদেরকে কি আলাদা করতো। আমেরিকা যখন বলবে এই সমস্ত মুসলমান উদারবাদী মুসলমান, এরা আমাদের মুসলমান, তখন আপনাকে মনে করতে হবে সে আপনার শত্রু, আপনার ভাই থেকে বিচ্ছিন্ন করার জন্য সে আপনাকে উপরে দিয়েছে। ভারত শত্রুতে আমাদের এক নম্বর হলো আমেরিকা কিন্তু পরপর আছে, তবে আমাদের বিচার বুদ্ধি আছে। আমরা একেবারে আমাদের যে আচরণ, যেটা হবে কূটনৈতিক আচরণ, এরকম আমরাও আমাদের রাসূলুল্লাহ 23 বছর জীবনে শুধু যুদ্ধ করেছেন তা না, শুধু বদলাহত করেছেন তা না, বিরাট কূটনৈতিক সংগ্রাম তিনি করেছেন। কার সাথে কিভাবে আচরণ করতে হবে, মুশরিকদের সাথে একরকম আচরণ। তিনি দেখেন মক্কাতে ছিলেন, আবু তালেবকে তিনি সাথে রেখেছেন, কথা ঠিক কিনা? বাংলাদেশেও কিছু আবু তালেব খুঁজে বের করতে হবে আমাদেরকে। মদিনাতে গেছেন,
প্রথমে গিয়ে তিনি ইহুদেরকে বলছেন শান্তিতে তোমরা থাকো, আসো একসাথে চুক্তি করি। করছে কিনা? করছে। এইভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংগ্রামে যেমন লড়াই আছে, আক্রমণ আছে, ক্ষিপ্র গতিতে তিনি কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়েছেন, আবার তিনি আপোষ করেছেন, তিনি বেগে গিয়েছেন, তিনি শক্তি সঞ্চয় করেছেন, প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, আবার ময়দানে তিনি তাকবীর ধরে তুলেছেন, সবটা করছেন। করছেন কিনা? আমাদের নবীজির একটাও চরিত্র ছিল না। এই জন্য আপনার সিলকে ফলো করবেন। বাংলাদেশেও আমরা আমাদের নবীজির 30 বছরের লড়াই সংগ্রাম, আপোষ, নরম গরম সব কিছু শিখেই আমরা বাংলাদেশে ওইভাবে আমরা কাজ করবো। সুতরাং হারুন সাহেব, আদনান সাহেব গরম গরম এটা মনে করা ভুল। আমরা নরম নরম, আমরা নরম নরম না হলে এই সাহিত্য সংস্কৃতি আয়োজন করতাম আমরা। আগামী 21শে ফেব্রুয়ারি, আগামী 21শে বইমেলা, আমি একদম ডান দিক থেকে রোহানা পাবলিকেশন, চেতনা, মক্তবাতুল, কি দেখা যাচ্ছে না এটা, আশরাফ, রাহনুমা, এরপরে কথা, এরপর আসলাফ, তারপর আসুন্না, এরপর হেভেন মার্ট, এরপর নাসাদ, তারপরে প্রত্যয়ন, আবরণ, সমকালীন, আসসালাম, মোহাম্মদ পাবলিকেশন, প্রয়াস, হ্যাঁ, বইপল্লী, হুদহুদ, তারপরে হসন্ত, এটা দেখা যাচ্ছে না এটা, গার্ডিয়ান, আমাদের গার্ডিয়ান, তারপরে এরপরে কি আছে যারা আছে, আমি আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করবো, সকলকে দৃষ্টি আকর্ষণ করবো। 2025 সালের বইমেলা হবে ইসলামিক বইমেলা, বাংলা একাডেমি হবে, ইসলামিক বাংলা একাডেমি হবে। এটা দেশের গণমানুষের চেতনা, এটা আবেগের কথা না। আমার বয়সটা আমি আগে বলেছি, 80 দশকের বাংলা একাডেমির বই দেখলে মনে হবে ইসলামিক ফাউন্ডেশনের বই, আর হাসিনা আমলের ইসলামিক ফাউন্ডেশন বই দেখলে মনে হবে কলকাতার হিন্দুদের বই। কথা বুঝলেন? ইতিহাস কেমন পরিবর্তন! ইসলামিক ফাউন্ডেশনকে বানিয়েছে মুজিববাদের, এটাকে কি বলে, এটাকে হিন্দুদের মন্দির বানিয়ে মুজিববাদের মন্দির, ইসলামিক ফাউন্ডেশন। অথচ 80 দশকে একজন ব্যক্তির নাম নিলে আপনাদের মনে খারাপ লাগতে পারে হয়তো অনেকের, আমি নামটা নিতে চাই, জিয়াউর রহমানের, মন্দের ভালো হিসেবে। এই জিয়াউর রহমানের যে নীতি ছিল রাষ্ট্র, আমি পূর্ণাঙ্গ তার নীতি ছিল আমি একমত না, তার জাতীয়বাদ গণতন্ত্র চেতনার সাথে আমি একমত না, কিন্তু এই সেকুলার কাঠামোতে থেকে তিনি বাংলাদেশকে ইসলামের যে স্পেস দিয়েছেন, এটা বাংলাদেশের ইতিহাস, যেটা এই প্রজন্ম জানে না। যেটা এটা বিএনপির মতো মূর্খদের, এটা বিএনপির মতো মূর্খদেরকে আমি কিছু করতে চাই না। এরা আমার আত্মীয় স্বজন, বিএনপির মন্ত্রীরা আমার আত্মীয় স্বজন। হ্যাঁ, এদের পড়াশোনা কম, এদের উচিত পড়াশোনা করা, মন্ত্রীদের, এমপিদের পড়াশোনা করা উচিত। ঠিক আছে, যাই হোক, আপনারা জিয়াউর রহমানের চেষ্টা করেন, ঠিক আছে, অন্তত কমপক্ষে আপনাদের উচিত খালিদ বিন ওয়ালিদ হওয়া, সেটা তো হতে পারবেন না। সালাউদ্দিন আইয়ুব হওয়া, এটা তো হতে পারবেন না। এটা হলে আবার জঙ্গিবাদের ট্যাগ ভয় পাবেন আপনারা। কমপক্ষে জিয়াউর রহমান হওয়ার চেষ্টা করেন। উপরে ফিসিবাদ বিরোধী ভাবের কথা বলেন, তলে তলে আমেরিকা, তলে তলে ভারতের সাথে খাতির করিয়ে নিল, আমরা সব দেখি। আমাদের চোখ অনেক গভীর, ভয় পাওয়ার দরকার নাই। এই দেশের বিএনপিকে বলবো, আপনার জনতার সাথে কাতার যেন তাদের আবদ্ধ থাকে, তাদের কাতার থাকে। তো জিয়াউর রহমান একটা কাজ করেছিলেন, সেটা হলো বাংলা একাডেমিকে তিনি হিন্দুত্ববাদের প্রত্যেকটা থেকে মুক্ত করেছিলেন তিনি। এটা আমি এই জন্য বলতেছি, বর্তমানে কিছু শয়তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরা নাকি বুদ্ধিজীবী, যে যত অজ্ঞ ইসলাম সম্পর্কে সে তত বড় বুদ্ধিজীবী বাংলাদেশে। পড়াশোনা নেই, আর অলন্টারিদের বই দেখে বুদ্ধিজীবী হয়েছে তারা। তো বেশি দূরে যেতে হবে না, আমরা কোনো বন্ধক না। আমি এই দেশের সংস্কৃতি, সংস্কৃতি এবং ধর্ম মন্ত্রণালয়, সংস্কৃতি ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অতি বিলম্বে 80 দশকের 90 দশকের বাংলা একাডেমির বইগুলোকে আবার পুনর্মুদ্রণ করতে হবে। আবার এই বইগুলো কোথায় কোথায় সেই বইগুলো? সেই বইগুলোকে গুম করা হয়েছে। এরা শুধু মানুষ গুম করে, বই গুম করে এরা। জানেন, আওয়ামী লীগের সভাপতি শামসুল হক, আওয়ামী লীগের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, বই লিখেছে। হ্যাঁ, আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করুন। বই লিখেছেন, ইসলাম প্রতিষ্ঠা, আমার লাইব্রেরিতে আছে। গুম করেছে বইটা, আমরা কবর থেকে বের করছি বইটা। আগের আওয়ামী লীগ ছিল, ইসলামিক আওয়ামী লীগ ছিল আগে, 22 পর্যন্ত। পরবর্তী আসিয়ে এটা হলো এই বঙ্গবন্ধুর পত্তলিক আওয়ামী লীগ, ভারতীয় আওয়ামী লীগ। এটা বাংলাদেশ আওয়ামী লীগ বলতে কিছু নাই। যে আওয়ামী লীগ সেটা ভারতীয় আওয়ামী লীগ।
কি আওয়ামী লীগ? এটা ভারতীয় আওয়ামী লীগ, এটা ওই শামসুলের আওয়ামী লীগ না। আওয়ামী লীগের এই তোমরা যারা আছো আওয়ামী লীগের, শোনো আমার লাইব্রেরিতে আসো, আমি দেখাবো শামসুলের বই, ইসলাম প্রতিষ্ঠা বইয়ের নাম, ইসলাম প্রতিষ্ঠা পদ্ধতি ওনার বইয়ের নাম শামসুলকে। আবার তাকে কিন্তু পরে পাগল উন্নত উপাধি দিয়ে তাকে এইভাবে তাকে বিতাড়িত করা হয়েছে তাকে এই আওয়ামী লীগের চক্রান্তে। সুতরাং আওয়ামী লীগের রক্তে ইসলামের যে প্রাণ আছে, সে প্রাণের সাথে আওয়ামী লীগ যেন বিশ্বাসঘাতকতা না করে আগামী দিনে। যাই হোক, অনেক ইতিহাস আমরা জানি না। বাংলা একাডেমিতে বিগত 80 দশকে 90 দশকে ইসলামী মূল্যবোধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, আগ্রাসনের বিরুদ্ধে যে সমস্ত বইগুলো বের হয়েছে উন্নত মানের, সেই উন্নত মানের বইগুলো বের করতে হবে। আর আওয়ামী লীগ দিকে কি আছে? জাফর ইকবাল, ও কোনো পারমাণবিক চুল্লি তৈরি করতে পারে না, সায়েন্স ফিকশনের গল্প লিখছে সে, ঠিক আছে? হ্যাঁ, আমি কেমব্রিজের ডক্টর প্রফেসর নজরুল সাহেবকে বলছিলাম, আমার আঙ্কেল এই জায়গাটা কিন্তু ওনার নজরুল সাহেবের, তো আমি বললাম আঙ্কেল আপনি তো সবসময় দেশে বিদেশে সফর করেন, বিজ্ঞান নিয়ে কাজ করেন, জাফর সাহেব তো বিজ্ঞানের গল্প লিখে, উনি তো বিজ্ঞানের কাজ করে না। এই মাঠে বলেছিলাম, এই মাঠে একটি সেমিনার ছিল মাদ্রাসা। যাই হোক ভাইরা আমার, আমাদের লড়াইয়ের সাথে আমাদের কাজ যুক্ত আছে আমাদের। আপনারা আজকে আপনারা একটা উন্মুক্ত আকাশের নিচে সমবেত হয়েছেন, ইসলামের সাংস্কৃতিক জাগরণ অংশ হিসেবে আপনাকে এসেছেন। আমার ভাই আবু তাহার আদনানকে স্বাগত জানাতে এসেছেন। আবু তাহার আদনান শুধুমাত্র তার চেতনার জন্য সে গুম হয়েছে, কথা ঠিক কিনা? আপনার প্রত্যেকের সময় আবু তাহার আদনান হতে পারবেন যখন 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 আপনার ইসলামী চেতনার পক্ষে লড়তে গিয়ে আপনি নিজের জীবনের বাজি দিবেন, তখন গুমের চ্যালেঞ্জ আসবে, খুনের চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনি সামনে থেকে এগোতে থাকবেন। আপনারা দেখতে পেয়েছেন তো আল্লাহ আমাদের সাথে আছে বাংলাদেশে, আমরা কারাগার থেকে বের হয়েছি, আবার আল্লাহ হাজিরাকে পতন করিয়ে দিয়েছেন। এই রমজান মাসে আমি একটা বায়াত নিয়েছিলাম আল্লামা মহিবুল্লাহ বাবুলের কাছে। জেনারেল শিক্ষিত তো বটেই, আলমরা পিছনে লেগে গেছে, শেষ হারুন শেষ ভারতের খাই ফেলবে, এখন এই তো কয়েক সপ্তাহের ভিতরে কয়েকদিনের ভিতরে খাই ফেলবে। আজ হারুন হাজার ঠিক আছে, হাসিনা কিন্তু নাই, কিন্তু আর চৌষট্টি বাইরে কিন্তু হাসিনা কিন্তু জনগণের বাইরে হাসিনা কিন্তু এখন নিজেই ভারতে যেখানে সেখানে সে গোপন আছে, কিন্তু সেখানে সে ভারতে হাঁটতে পারতেছে না, তার বাড়িতে সে আজকে স্বাধীন নেই। শেখ হাসিনা তার বাড়িতেও স্বাধীন নেই আজকে, তার শ্বশুর বাড়ি নাকি নিজের বাড়ি বলতে পারবো না সেটা। মানুষ কেন তাকে তার শ্বশুর বাড়ি বলে? এটা তার নিজের বাড়ি, সেটা শ্বশুর বাড়ি নেই, তার নিজের বাড়ি। আচ্ছা, সে নিজের বাড়িতে সে আজকে স্বাধীন নেই। যাই হোক আমার ভাইরা, এখন আমাদের বইমেলার পক্ষ থেকে আপনাদের বোন কারামুক্ত, আরো অনেক বোনেরা কিন্তু কারাগারে আছে। আমি রাষ্ট্রকে বলতে চাই, কারাগারে আমাদের যে সমস্ত বোনেরা আছে সবাইকে ছেড়ে দিতে হবে, সবাইকে। আবার মিথ্যা মামলা এখন যারা গ্রেপ্তার আছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে, এবং সাথে রসুলের প্রশ্নে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে মুক্ত করতে হবে, সবাইকে তাদের মুক্ত না হবে আমরা আমাদের লড়াই করতে রাখবো। এরা এই জগতের সবচেয়ে বড় আশিক রসুল, এরা মহাদ্দেশ দেখছে, মুফতি দিচ্ছে, আলম দিচ্ছে, ওরা বড় আশিক রসুল, যারা সাথে রসুলদের যথাযথ শাস্তি দিয়ে যারা আজকে নিজের রাষ্ট্রের দণ্ড তারা আজকে নিজের কাজে যারা নিয়েছে, সুতরাং তাদের মুক্তি ফয়সালা করতে হবে তাদের। মাহমুদুর রহমান কেন জেলে থাকবে? কেন জেলে থাকবে? কিসের বিপ্লব হয়েছে? এটা গণতন্ত্রের বিপ্লব, যেই বিপ্লবের পরেও মাহমুদুর রহমানকে জেলে থাকতে হয়। সুতরাং আজকের অডিয়েন্স থেকে মাহমুদুর রহমানকেও আমরা মুক্তি দাবি জানাচ্ছি। আমরা আমার ভাইরা, আমাদের রাজনৈতিক লড়াই চেয়েও আমাদের সাংস্কৃতিক লড়াই গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা আপনাদের অন্তত একটা শক্তি আপনাদের আছে, আছে কিনা? আপনাদের হাতে একটা যন্ত্র আছে, সেটা হচ্ছে একটা মোবাইল আছে, আপনাদের হাতে আঙ্গুল আছে আল্লাহ দেওয়া। এই শক্তির উত্থানের পরে এই সজীবদের জয় ইহুদিদের সাথে পরিকল্পনা করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিল। আজ থেকে 15 বছর আগে বলেছেন ইনশাআল্লাহ ডিজিটাল বাংলাদেশ তাদের জন্য বুমেরাং হবে, তাদের জন্য। এবং এই ডিজিটাল বাংলাদেশ হবে ইসলামিক ডিজিটাল বাংলাদেশ। তারা চেয়েছিল সেকুলার ডিজিটাল বাংলাদেশ বানানোর জন্য, যে ডিজিটাল বাংলাদেশ দিয়ে ইসলামে তারা 12 বাজাতে চেয়েছিল, আর তাদের নিজেদের 12 বেঁচে গেছে ডিজিটাল সিস্টেমে। তারাই কি করলো? ক্ষমতায় আসলো, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কথা বলে, আর তারাই ডিজিটাল বাংলাদেশকে বন্ধ করে দিয়ে ফেসবুক বন্ধ, অনলাইন বন্ধ, হোয়াটসঅ্যাপ বন্ধ, সবকে তারা বন্ধ করে, কথা ঠিক কিনা? যে অস্ত্রকে তারা ইসলামী ব্যবহার করতে চেয়েছিল, সে অস্ত্র তাদের বিরুদ্ধে চলে গেল একদিন। আলহামদুলিল্লাহ। শত্রুকে চিনবেন, শুধু শেখ হাসিনা না, শত্রু চিনবেন কিছু মিডিয়া আর আমাদের শত্রু, কথা ঠিক কিনা? প্রথম আলো নিজস্ব এজেন্ডা আছে, প্রথম আলো নিজস্ব এজেন্ডা আছে, প্রথম আলো মনে রাখবেন।
এই দেশে হাসিনা চলে গেছে, প্রথম আলো যায় নাই। আমরা প্রথম আলোকে চাই, আপনাদেরকে বার্তা দিচ্ছি, আগের প্রথম আলো আর বাংলাদেশে চলবে না। নতুন প্রথম আলো হলে সে চলতে পারবে, মন মতো চলতে দেবো না আমরা। যে কোনো মিডিয়া ইসলামিক কথা বলবে, সেই মিডিয়া ঘেরা হবে, সেই মিডিয়া আপনার সাথে থাকবেন তো আপনারা। সিলেট বইমেলাতে ইসলামকে আমরা চিন্তা করতে পারবো। লড়াই গভীর, লড়াই অনেক দীর্ঘ, সেই দীর্ঘ লড়াই আমাদের ইসলাম আমার সাথে আমাদের লড়াই যেতে হবে, সেই লড়াই। আল্লাহ পাক সকলের কল্যাণ করুক, কথা দীর্ঘায়িত করবো না। এখন আমাদের কারামুক্ত বন শারমিনের বাবাকে বইমেলার পক্ষ থেকে বই দিয়ে বরণ করবেন মেলা কর্তৃপক্ষ। ধন্যবাদ। আবার এরপরে আমাদের আকাঙ্ক্ষিত ইসলামী দাওয়াতের বিশেষ মুখপাত্র জনাব আবু তাহার আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ।